ভক্তদের চোখের জলে পোপ ফ্রান্সিসের শেষকৃত্য সম্পন্ন। বিশ্ব নেতাদের শ্রদ্ধা রীতি ভেঙে সমাহিত হলেন রোমের সান্তা মারিয়ায়। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের পক্ষে জামায়াত। সংসদের মেয়াদ 5 বছর বহালের প্রস্তাব। রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠায় লক্ষ্য ঐকমত্য কমিশনের। জাতীয় নির্বাচন নিয়ে দ্বিধাদ্বন্দ্বের অবসান চায় জনগণ, বলেন রিজভী। দ্রুত সংস্কার ও ভোট আয়োজনের দিনক্ষণ চাইলেন নেতারা। এবং সভাপতির একক সিদ্ধান্তে নয়, পরিচালকদের অনুমোদনেই 250 কোটি টাকা বিনিয়োগ, বলছে বিসিবি। মিলবে মুনাফা, স্পন্সরশিপ। আমন্ত্রণ সংবাদ প্রান্তে, শুনছিলেন শিরোনামগুলো। সঙ্গে রয়েছে আমি তানজিয়া জ্যোতি। ভক্তদের চোখের জল ও বিশ্ব নেতাদের শ্রদ্ধায় চির বিদায় নিলেন পোপ ফ্রান্সিস। ভ্যাটিকানের সেন্ট পিটার্সে পপের শেষকৃত্য স্থানে অংশ নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সহ আরও অনেকে। পোপ ফ্রান্সিসের শেষ ইচ্ছা অনুযায়ী তাকে সমাহিত করা হয় রোমের সান্তা মারিয়ার ব্যাসিলিকায়। আরবি তাফসীর রিপোর্ট। বিশ্ববাসীর কাছে শেষবারের মতো সম্মানের জন্য কাঁধে করে নেওয়া হচ্ছে ক্যাথলিক খ্রিস্ট ধর্মের সর্বোচ্চ নেতা পোপ ফ্রান্সিসের কফিন। রোমের সেন্ট পিটার স্কোয়ারে পোপ ফ্রান্সিসের জন্য বিশ্বের নানা প্রান্ত থেকে ছুটে এসেছে 2 লাখের বেশি মানুষ। 4000 যাজক সহ শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত 750 বিশপ ও 220 জন কার্ডিনাল। অন্ত্যেষ্টিক্রিয়ার নেতৃত্ব দেন কার্ডিনাল জিওভানি বাতিস্তা রেই। খ্রিস্ট ধর্মে সারা জীবনের অবদানের জন্য পোপের কফিনের বুকে রাখা হয় গসপেলের বই। পোপকে শেষবারের মতো সম্মান জানাতে ভ্যাটিকান শহরে উপস্থিত হন বিশ্ব নেতারা। পোপের কফিনের সামনে দাঁড়িয়ে সম্মান জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প। একইভাবে সম্মান জানান ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। রুশ ইউক্রেন যুদ্ধের মাঝেই এসেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। দেখা করেন অনেকের সঙ্গেই। একই সঙ্গে ছিলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলেনি। ব্রিটেনের রাজা 3য় চার্লসের প্রতিনিধি হিসেবে পোপের শেষকৃত্যে আসেন ওয়েলসের প্রিন্স উইলিয়াম। ছিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও। মধ্যপ্রাচ্য থেকে পোপকে শেষ সম্মান জানাতে আসেন জর্ডানের বাদশাহ আবদুল্লাহ। একই সঙ্গে ছিলেন ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা, স্পেনের বাদশাহ ফিলিপে, আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ার মিলেই সহ অনেকেই। পোপের ভালো বন্ধু হয়ে শেষকৃত্যে সম্মান জানাতে সেন্ট পিটার স্কোয়ারে উপস্থিত হন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কফিনের সামনে পোপ ফ্রান্সিসকে শেষ সম্মান জানান তিনি। সেন্ট পিটার স্কোয়ারে শেষকৃত্যের পর পোপ ফ্রান্সিসের শেষ ইচ্ছা অনুযায়ী তাকে দাফন করা হবে রোমের সান্তা মারিয়ার বাসিলিকায়। 28 বছর বয়সী ধর্মীয় নেতার অন্ত্যেষ্টিক্রিয়া ঘিরে রোম জুড়ে নেমেছে শোকের ছায়া। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি। একই ব্যক্তি 2 বারে বেশি প্রধানমন্ত্রী না হওয়া, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রতিষ্ঠার প্রস্তাবে একমত জামায়াত ইসলামী। একই সঙ্গে সংখ্যানুপাতিক নির্বাচন, সংবিধানের মূলনীতিতে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস সংযোজনের দাবি জানিয়েছে দলটি। শনিবার ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন দলটির নায়েবে আমির। আর কমিশনের সহ সভাপতি আলী রিয়াদ জানান, সংস্কার নিয়ে ঐকমত্য গড়তে দ্রুত সংলাপ শেষ করতে চায় কমিশন। হাসান আল মাহমুদের রিপোর্ট। শনিবার জাতীয় সংসদের এলডি হলে ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে বসে জামায়াত ইসলামীর প্রতিনিধি দল। 5টি সংস্কার কমিশনের 166টি প্রস্তাব পর্যালোচনার কথা থাকলেও প্রথম দিন শেষ হয় সংবিধান সংস্কার প্রস্তাবনা পর্যালোচনাতেই। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। জানান, একই ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাবে একমত জামাত। কোনো প্রধানমন্ত্রী কনজিউটিভ 10 ইয়ার্স এবং এর থাকতে পারবেন এবং এরপরে আর কন্টিনিউ করতে পারবেন। আর্টিকেল 70 যেটা আছে সেখানে আমরা কিছু অ্যামেন্ডমেন্ট সহকারে ওনাদের প্রস্তাবনার সাথে আমরা একমত হয়েছি। সেটি হচ্ছে সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে, অর্থ বিল বা বাজেট অনুমোদনের ক্ষেত্রে এবং আস্থা ভোট যেটা আছে সে আস্থা ভোটের ক্ষেত্রে। সংবিধানের মূলনীতিতে বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস সংযুক্তির প্রস্তাবও করেছে দলটি। বহুত্ববাদকে আমরা টোটালি বাদ দেওয়ার জন্য বলে দিয়েছি এবং আমরা আরেকটা প্রস্তাব করেছি যেটা পুরানো প্রস্তাব ছিল, সংবিধানে ছিল, যে আল্লাহর উপরে
পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করার জন্য। আর রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠায় কমিশনের লক্ষ্য জানিয়ে ডক্টর আলী রিয়াজ বলেন, সংস্কার প্রস্তাবনা দ্রুত চূড়ান্ত করতে চান তারা। যে এক ঐতিহাসিক মুহূর্তে আমরা আছি, আমাদের এই সুযোগ যারা তৈরি করে দিয়েছেন, যে বীর শহীদরা, তাদের কাছে আমাদের একটি ঋণ আছে, যেন এই সুযোগ কোনো অবস্থাতে হাতছাড়া হয়ে না যায়, যেন এই সুযোগকে কেন্দ্র করে আমরা এমন এক বাংলাদেশ তৈরি করতে পারি যেখানে কোনো অবস্থাতেই কাউকে নিপীড়নের মুখে পড়তে না হয়, বিচার বা বিচার বহির্ভূত ব্যবস্থার মধ্যে যেন তাকে মোকাবেলা করতে না হয়। সংস্কারের সুযোগ কাজে লাগিয়ে সরকার শহীদের রক্তের ঋণ শোধ করতে চায় বলেও জানান তিনি। তৈরি করে দিয়েছেন যে বীর শহীদরা। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। নির্বাচন নিয়ে সব দ্বিধা দ্বন্দ্বের অবসান চায় জনগণ, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শেখ হাসিনার ক্ষমতা পাকাপোক্ত করতে যেসব বিচারক কাজ করেছেন তাদেরও দ্রুত বিচারের মুখোমুখি করার দাবি জানান তিনি। সরকারের উপদেষ্টাদের, এপিএস সহ ছাত্র নেতাদের অনিয়ম দুর্নীতি খতিয়ে দেখার আহ্বানও জানান রিজভী। এদিকে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবিতে মানববন্ধন করেছে জিয়া মঞ্চ। আলী আক্কাস, আকাশের রিপোর্ট। ফ্যাসিবাদের মিথ্যা মামলায় ৬০ লাখ আসামি মুক্তি কতদূর শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন। জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা সভায় অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সভায় রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, শেখ হাসিনার ফ্যাসিবাদকে মজবুত করেছে বিচার বিভাগ, সেসব বিচারকরা এখনো গ্রেপ্তার হয়নি। ফ্যাসিবাদে জড়িয়ে বিচারকদেরও আইনের আওতায় আনার দাবি জানান তিনি। যারা এই ফ্যাসিজমকে প্রতিষ্ঠিত করতে সাহায্য করেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে আদালত, তাহলে সেই বিচারকরা কেন শাস্তির আওতায় আসবে না? বর্তমান সরকারে থাকা ছাত্র উপদেষ্টাদের এপিএস এর দুর্নীতি ও নিয়মের সমালোচনা করেন রিজভী। বলেন, এরা দুর্নীতিতে জড়ালে প্রশ্ন তোলার সুযোগ পাবে আওয়ামী লীগ। কেন তাদের এপিএস এর নামে শত কোটি টাকা দুর্নীতির অভিযোগ আসবে? কেন তারা বদলি বাণিজ্যের বিষয়ে তাদের অভিযোগ উঠবে? এটা তো ভয়ঙ্কর ব্যাপার। শেখ হাসিনা তো পুরো 3টা ডিগবাজি দিবে এসব কথা শুনলে। স্বৈরাচার সরকারের পতনের পর গত ৮ মাসে বহু মামলা প্রত্যাহার হলেও বিএনপি নেতাকর্মীদের নামে থাকা ৬০ লাখ মামলা এখনো নিষ্পত্তি হয়নি। দ্রুত এসব মামলা নিষ্পত্তির দাবিও জানান বিএনপির এই নেতা। মামলা দিয়ে মানসিকভাবে দুর্বল করে আমি আমার ফ্যাসিবাদের লেলিহান অগ্নিশিখা আমি জ্বালিয়ে রাখবো, সেখানে কেউ যেন কিছু বলতে না পারে, কিছু সাহস করতে না পারে, তার জন্যই ৬০ লক্ষ নেতাকর্মীর নামে এই মামলা দেওয়া হয়েছে। আজ ৮ মাস হলো নেই এই মামলাগুলো কেন প্রত্যাহার হয়নি? এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে জিয়া মঞ্চ। কর্মসূচি থেকে দ্রুত জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানান নেতারা। দেশকে রক্ষা করার জন্য, গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য, মানুষের ভোটের অধিকারকে ফিরিয়ে আনার জন্যই আমরা বলি এই মুহূর্তে দরকার নির্বাচিত সরকার। বিএনপি রাষ্ট্র সংস্কারের পথ দেখিয়েছে বলে মন্তব্য করেন মানববন্ধনে অংশ নেয়া বিএনপির নেতারা। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা। বিদ্যুৎ খাতের মূল সমস্যা শুল্ক গণতান্ত্রিক আবহের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদকদের সঙ্গে সরকার ফের আলোচনা করবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাজুল কবির খান। রাজধানী বিদ্যুৎ ভবনে জ্বালানি সংকট নিয়ে সেমিনারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। এ সময় দেশে নতুন করে গ্যাস অনুসন্ধান ও বিদ্যমান কূপগুলো থেকে গ্যাস উত্তোলনের জন্য সরকারকে তাগিদ দেন বিশেষজ্ঞরা। মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্ট জানাচ্ছেন মাহবুব তামিম। জ্বালানি সংকট মেটাতে এবং এ নিয়ে সরকারি পরিকল্পনা জানতে শনিবার বিদ্যুৎ ভবনে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশের আয়োজনে এনার্জি ক্রাইসিস ওয়ে ফরওয়ার্ড নামে একটি সেমিনারের আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে বুয়েটের সাবেক অধ্যাপক ডক্টর এজাজ হোসেন বলেন, বিদ্যমান কূপগুলোতে গ্যাস খননে তৎপর হওয়া উচিত সরকারের। গ্যাস ইজ দ্য পোটেনশিয়াল লেফট আনএক্সপ্লোরড ইন বাংলাদেশ। এবং আমি আপনারা জানেন যে বদরুল ইমামও এই কথাটা বড় বড় করে বলে, আমিও বলি নেগলেক্টেড গ্যাস এক্সপ্লোরেশন, এটাকে ত্বরান্বিত করতে হবে। একই অনুষ্ঠানে সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, জ্বালানি সংকট মেটাতে প্রয়োজন জ্বালানি নীতি। সরকারের যে দীর্ঘমেয়াদী নীতি, যদি আমি এটাকে 3-0 দিয়ে বলতে চাই, তাহলে 3-0 প্রেক্ষাপটে যে নীতিগুলো নেওয়া হচ্ছে তার কিছু সাংঘর্ষিক।
সুতরাং সেই জায়গা থেকে আমার মনে হয় যে দ্রুততর সময় একটি জ্বালানি নীতি দরকার। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিদ্যুৎ খাতের মূল সমস্যা শুল্ক। আমাদের যে মূল সমস্যা বিদ্যুৎ খাতের যে মূল সমস্যা সেটা হচ্ছে যে আমরা কতগুলো একটা এক্সটর্শনারি ট্যারিফ আমাদেরকে একটা শোষণ করার জন্য একটা কতগুলো ট্যারিফ আমাদেরকে চাপায় দেওয়া হয়েছে। শেষে জ্বালানি সংকট মেটানো, বিদ্যুৎ খাতে সিস্টেম লস সহ জ্বালানি নিয়ে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন জ্বালানি উপদেষ্টা। আলোচনা থেকে বুঝতে পারছেন যে এখানে একটা। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা। বৈদ্যুতিক ত্রুটির কারণে বন্ধ থাকা মেট্রো রেলের চলাচল ফের শুরু হয়েছে। শনিবার বিকেল 5:30 থেকে ঘণ্টাখানেক বন্ধ থাকায় ভোগান্তিতে পড়ে যাত্রীরা। ডিএমটিসিএল জানায়, বিজয় সরণি সাবস্টেশন থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় শাহবাগ থেকে শেওড়াপাড়া পর্যন্ত অংশে মেট্রো রেল চালু রাখা যাচ্ছিল না। এ কারণে পুরো পথেই বন্ধ হয়ে যায় মেট্রো চলাচল। বিজয় সরণিতে যে মূল লাইন দিয়ে ট্রেন চলে সেখানেই সমস্যা হয়েছিল। বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপিত হওয়ায় 6:30 পরে পুনরায় চালু হয়েছে মেট্রো রেলের চলাচল। স্বাভাবিক হয়েছে দক্ষিণাঞ্চলের 21 জেলার অধিকাংশ এলাকার বিদ্যুৎ সঞ্চালন। এ তথ্য জানিয়েছেন পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি। শনিবার বিকেল 5:45 জাতীয় গ্রিডে আকস্মিক কারিগরি ত্রুটির ফলে পুরো বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগের কিছু অংশ গ্রিড থেকে বিচ্ছিন্ন হয়ে বিদ্যুৎবিহীন হয়ে যায়। স্বল্পতম সময়ের মধ্যে এসব এলাকাকে পুনরায় গ্রিডের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। বর্তমানে জাতীয় গ্রিডের পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানিয়েছে পাওয়ার গ্রিড। বরিশালের সন্ধ্যা 5:50 থেকে রাত 7টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ ছিল বলে জানিয়েছে বরিশাল ওজোপডিকর তত্ত্বাবধায়ক প্রকৌশলী পরিতোষ চন্দ্র সরকার। কিন্তু কি কারণে ব্ল্যাক আউট হয়েছে এ বিষয়ে তিনি এখনো কিছু জানেন না, তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানান তিনি। নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবে ইউনূস সরকারকে হটানোর ষড়যন্ত্র মনে করছেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির সৈয়দ রেজাউল করিম। যৌনকর্মীদের পেশাকে স্বীকৃতি দেওয়ার প্রস্তাবের সমালোচনা করে তিনি বলেন, নারী সংস্কার কমিশন ভারতের হয়ে কাজ করছে। দুপুরে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে ভারতের মুসলমানদের উপর মোদী সরকারের আগ্রাসন ও নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল চেয়ে গণমিছিলে অংশ নিয়ে কথা বলেন তিনি। সম্প্রতি ভারতের কাশ্মীরে মুসলিম হত্যাকাণ্ডের বিচার দাবি করেন রেজাউল করিম। সংস্কার শেষ করে নির্বাচনের দাবি জানিয়ে দ্রুতই মার্চ ফর ঢাকা কর্মসূচি আসছে বলেও জানান তিনি। জাতিসংঘকে বলবো, বিশ্ব মানবাধিকার সংস্থাকে বলবো, মুসলমানদেরকে যে নির্যাতন করতেছে আপনারা কি দেখেন না? আপনাদের চোখে পড়ে না? মুসলমানের নির্যাতন বন্ধ করেন, নয়তো এমন সংগ্রাম, এমন আন্দোলন শুরু হবে যে আগুন জ্বলবে, যে আগুন নিভাবার ক্ষমতা কেউ রাখবে না। আগামী নির্বাচন প্রতিশ্রুত সময়সীমার মধ্যে না হলে দেশে রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হতে পারে। সে সাথে বিনিয়োগ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন সিপিডির ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান। শনিবার ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে রাজধানীর এফডিসিতে বিদেশি বিনিয়োগ সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আয়োজিত ছায়ার সংসদ বিতর্কে তিনি আশঙ্কা জানান। ডক্টর মুস্তাফিজুর রহমান বলেন, সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় দেশে বিদেশি বিনিয়োগ $33 বিলিয়ন আসার কথা উল্লেখ করা হলেও বাস্তবে এসেছে মাত্র $11 বিলিয়ন। এ সময় ভারত পাকিস্তানের বর্তমান পরিস্থিতি দেশে বিদেশি বিনিয়োগের জন্য উদ্বেগজনক বলেও উল্লেখ করেন তিনি। অবশ্যই যে কোনো বিনিয়োগকারী, যেটা আমি বললাম 20-25 বছরের জন্য তারা আসেন, সুতরাং স্থিতিশীল একটা রাজনৈতিক পরিবেশ আছে কিনা সেটা তাদের জন্য গুরুত্বপূর্ণ। যেটা নাকি এখানে সঠিকভাবে বলা হয়েছে যে একটা ভালো দিক হলো যে সব প্রধান রাজনৈতিক যেসব দল আছে তারা কিন্তু বলেছেন যে তারা নীতি ধারাবাহিকতা অব্যাহত রাখবেন, বৈদেশিক বিনিয়োগকারীদেরকে তারা ওয়েলকাম করবেন। অন্তর্বর্তী সরকারের শাসন আমলেও ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার মতো আইন আদালত চলছে বলে মন্তব্য করেছেন গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অধ্যাপক আনু মোহাম্মদ। ইকোনমিক রিপোর্টার্স ফোরাম অডিটোরিয়ামে আয়োজিত সেমিনারে কথা বলেন তিনি। এই সময়ে যে কাঠামোতে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা তৈরি হয়েছিল সে কাঠামো বদলাতে হবে বলে জানান অর্থনীতিবিদ। তার দাবি, নারী অধিকারের প্রশ্ন এলেই ধর্মের নামে বা জাতির নামে বাংলাদেশ বৈষম্যবাদী রাজনৈতিক মতাদর্শ ধারণকারীদের মধ্যে ভয়ঙ্কর প্রতিক্রিয়া দেখা যায়।
প্রান্তিক পর্যায়ে মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসা নিশ্চিত না করা গেলে সাধারণ মানুষের কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হবে না। দেশে 114 মেডিকেল কলেজ থাকলেও মেডিসিন বিভাগ আছে মাত্র 37টিতে। এসব কলেজেও শিক্ষক সংকটে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা যাচ্ছে না। শনিবার আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিনের 24তম আন্তর্জাতিক সম্মেলনে এসব কথা বলেন বক্তারা। সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজগুলোতে নতুন পদ সৃষ্টি ও পর্যাপ্ত শিক্ষক নিয়োগের জোর দাবি জানান। 3 দিনব্যাপী এসব সম্মেলনের দ্বিতীয় দিনে বক্তব্য রাখেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবু জাফর সহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঠাকুরগাঁয়ে পুকুরের পানিতে ডুবে 2 শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বকুয়া ইউনিয়নের কিসমত ভৈশা গ্রামে এই ঘটনাটি ঘটে। জানা যায় শনিবার দুপুরে তাসরিন, জান্নাতুন সহ 8 জন কিশোরী বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নামে। গোসল করার এক পর্যায়ে তাসরিন ও জান্নাতুন পুকুরের গভীর পানিতে তলিয়ে যায়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা পুকুরে খোঁজাখুঁজি শুরু করার পর এক পর্যায়ে পুকুরের পানিতে তাসরিন ও জান্নাতুনের লাশ ভেসে ওঠে। পরে পুকুর থেকে লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে স্বজনেরা। নোয়াখালীতে জেনারেশন প্রপার্টিজের ডেভেলপমেন্টের লিমিটেডের সদস্যদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলার শহরের হোয়াইট হল সেন্টারে এই মিলন মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জিপিডিএল এর ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন। এছাড়া বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন সহ অনেকে। এ সময় বক্তারা জানান মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করবে জিপিডিএল।